হ্যালো ওয়েলকাম। আমি হচ্ছে তোমাদের প্রিন্সদা, বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। আর আজকে শুরু হচ্ছে আমাদের এইচএস অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্লাসেস। আর এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা ক্লাস অনেক সহজ এবং মজার সাথে করানো হবে, যাতে তোমাদের কাছে অনেক সহজ হয়ে উঠতে পারে পদার্থবিদ্যা বা ফিজিক্স। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তার আগে একটা কথা, যদি ক্লাসের মধ্যে কোনো সমস্যা কিংবা ডাউট থেকে যায় বা প্রয়োজন হয় তোমাদের নোটসে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানিও, কারণ আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তাহলে দেখা যাক আমাদের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। দাদা, আমরা তড়িৎ সম্পর্কে সবাই জানি। তড়িৎ হচ্ছে এক প্রকারের শক্তি, আর এই তড়িৎ শক্তির জন্যই বাড়িতে লাইট, কম্পিউটার, টেলিভিশন সবকিছু প্রপারলি চলছে। ঠিক, একদম ঠিক। এই তড়িৎ শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চলতড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। যদি কোনো তড়িৎ যেখানে সৃষ্টি হয় সেখানে সারা জীবন পড়ে থাকে, তাহলে সেই তড়িৎকে বলা হয় স্থির তড়িৎ। আবার যদি কোনো তড়িৎ যেখানে সৃষ্টি হয় সেখানে সারা জীবন পড়ে থাকে না, সেই তড়িৎ যদি প্রবাহিত হতে পারে, চলতে পারে, তাহলে সেই তড়িৎকে বলা হয় চলতড়িৎ। এবার তোমরা কমেন্টে জানাও, আমাদের বাড়িতে যে তড়িৎ শক্তি ব্যবহার করা হয় সেই তড়িৎ শক্তি চলতড়িৎ নাকি স্থির তড়িৎ। তাহলে এবার একটা কথা জানা যাক, আমাদের বিজ্ঞানীরা যখন প্রথম তড়িৎ আবিষ্কার করেছিলেন, সেই তড়িৎ কিন্তু চলতড়িৎ ছিল না, সেই তড়িৎ হচ্ছে স্থির তড়িৎ। তাই আমাদেরকে প্রথম স্থির তড়িৎ সম্পর্কে জানতে হয়। আর এই স্থির তড়িৎ সৃষ্টি হয়েছিল ঘর্ষণের ফলে। তাই আমাদের প্রথম এই ইতিহাস সম্বন্ধে জানতে হবে যে ঘর্ষণের ফলে একটা বস্তুর মধ্যে কিভাবে তড়িতের সৃষ্টি হচ্ছে বা হয়েছিল। তো ভাই, এর ইতিহাস সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথম 600 খ্রিস্টপূর্বাব্দ আগে একটা দার্শনিক, যার নাম হচ্ছে থ্যালস, তিনি দেখেন যে পাইন গাছের শক্ত আঠা কিংবা যাকে অ্যাম্বার বলা হয়, এই পাইন গাছের শক্ত আঠা কিংবা অ্যাম্বারকে যখন পশম দিয়ে ঘষা হয়, তখন সেই অ্যাম্বারটা ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এরপর 1600 খ্রিস্টাব্দে আমাদের বিজ্ঞানী গিলবার্ট দেখান যে শুধুমাত্র অ্যাম্বার নয়, এরকম পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যাদের মধ্যে ঘষা বা ঘর্ষণ সৃষ্টি করা হলে তারা কি করে ছোট ছোট কাগজের জিনিসপত্রগুলোকে আকর্ষণ করে, তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি বা ধর্মের সৃষ্টি হয়। যেমন আমাদের চিরুনি, সেই চিরুনিকে যখন আমরা ঠান্ডাকালে মাথায় চুলে আঁচড় দিই, এরপর যখন আমরা চিরুনিটি একটা ছোট ছোট কাগজের টুকরোর সামনে নিয়ে যাই, তখন সেই ছোট ছোট কাগজের টুকরোগুলো সেই চিরুনি দ্বারা আকর্ষিত হয় এবং চিরুনির মধ্যে সেগুলো জানিয়ে লটকে যায়। ঠিক কিনা? একদম ঠিক। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয় যে শুধুমাত্র অ্যাম্বার নয়, পৃথিবীতে এরকম অনেক বস্তু আছে যাদের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করা হলে তারা ছোট ছোট জিনিসপত্রগুলোকে আকর্ষণ করে, অর্থাৎ তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তির সৃষ্টি হয়। আর সেই আকর্ষণ সৃষ্টিকে বলা হয়, সেই আকর্ষণ ধর্ম বা শক্তিটিকে বলা হয় তড়িৎ। এই তড়িৎটা যেখানে সৃষ্টি হতো সেখানে স্থির থেকে যেত। যদি সেই আকর্ষণ ধর্মটা একটা অ্যাম্বারের মধ্যে সৃষ্টি হতো, তাহলে সেই অ্যাম্বারের মধ্যেই স্থির থেকে যেত, তাই সেই তড়িৎকে বলা হয় স্থির তড়িৎ। এবার জানা যাক যে এই স্থির তড়িতের নাম ইলেকট্রিসিটি হলো কিভাবে, এই তড়িৎ শক্তির নামকরণ ইলেকট্রিসিটি হলো কিভাবে। দেখো ভাই, আমাদের এই যে আকর্ষণ ধর্ম বা স্থির তড়িৎ প্রথম দেখা গেছিল কোন বস্তুর মধ্যে, সেটা হচ্ছে আমাদের অ্যাম্বার, এই অ্যাম্বারের মধ্যে। ঠিক কিনা? একদম ঠিক। আর এই অ্যাম্বারকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন। আর অনেকে মনে করে এই ইলেকট্রন থেকে আমাদের নামকরণ হয়েছে শক্তিটার ইলেকট্রিসিটি। ঠিক, বুঝতে কোথাও অসুবিধা আছে? কোন রকম অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও। আর এখানে নোটস করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নোটস গুলো শেয়ার করে দেবো। এখানে শুধু তোমরা ধ্যান দিয়ে বোঝো আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি। এবার তড়িদাহিত কি জিনিস সেই সম্পর্কে জানো। দেখো ভাই, মনে করো এটা হচ্ছে আমাদের একটা বস্তু বা এটা হচ্ছে আমাদের অ্যাম্বার। এই অ্যাম্বারকে যখন আমরা পশম দিয়ে ঘষা দিই, তখন সেই বস্তুটার মধ্যে
যদি আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়, অর্থাৎ কি ছোট ছোট কাগজের টুকরো বা জিনিসপত্রগুলোকে যদি সে আকর্ষণ করে, তাহলে আমরা বলতে পারি এই আম্বারটা বা এই বস্তুটা তড়িদাহিত হয়েছে। কি হচ্ছে? তড়িদাহিত হয়েছে। শুধু অ্যাম্বার নয়, পৃথিবীর যে কোনো বস্তুকে যদি আমরা ঘষা দিই, যদি আমরা ঘর্ষণ সৃষ্টি করি, তাহলে সেই বস্তুটা যদি আশেপাশের অন্য কোনো ছোটখাটো জিনিসপত্রগুলোকে আকর্ষণ করে, তার মধ্যে যদি আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়, তাহলে আমরা বলবো সেই বস্তুর মধ্যে কি হয়েছে? সেই বস্তুটা তড়িদাহিত হয়েছে। এবং এই বস্তুটিকে বা এই অ্যাম্বারটিকে বা পৃথিবীর যে কোনো বস্তুটিকে তড়িদাহিত করার, যে কোনো তড়িদাহিত করার যে পদ্ধতি বা সিস্টেম, এই পদ্ধতি বা প্রসেস বা সিস্টেমটিকে বলা হয় তড়িদাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন। ঠিক? একদম ঠিক। এবং এই তড়িৎ শক্তিটা এবং এই তড়িৎ শক্তিটা এই তড়িৎ শক্তিটা প্রথম সৃষ্টি হয়েছিল ঘর্ষণের ফলে। তাই এই প্রকার শক্তিকে বলা হয়, এই প্রকার তড়িৎ শক্তিকে বলা হয় ঘর্ষণ তড়িৎ বা ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। কি বলা হয়? ঘর্ষণ তড়িৎ, ঘর্ষণ তড়িৎ বা ফ্রিকশনাল। আরে বাদ দাও, অত বলছি না, ঠিক আছে? মানে বলছি, লিখছি না। নোটসে তো অলরেডি লিখে দিব আমি, ঠিক আছে? কি বলা হয়? ফ্রিকশনাল ইলেকট্রিসিটি বলা হয়ে থাকে। এরপর জানা যাক আমাদের তড়িদাধান সম্পর্কে। কি তড়িদাধান কি সেই সম্পর্কে ভালো করে বোঝো। আমি তোমাকে বোঝাচ্ছি, অনেক ইজি করে বোঝাবো, অনেক মজা লাগবে। আমি কখনো কখনো কি করছি রে বাবা, যে বুঝতে পারছি না। ওকে, আরে বাদ দাও, ঠিক আছে? কি তড়িদাহিতন, তড়িদাধান কি জিনিস সেই সম্পর্কে বোঝো। তড়িদাধান, তড়িদাধান। দেখো ভাই, আমরা ক্লাস 11 এ গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারটা বা মহাকর্ষ চ্যাপ্টারটা পড়েছি। সেখানে আমরা দেখেছি দুটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। একটা পদার্থের মৌলিক কণা, একটা পদার্থের মৌলিক কণা অন্য একটা মৌলিক কণাকে আকর্ষণ করে। আর যে ধর্মের জন্য বা যে শক্তি বা বলের জন্য এই দুটি কণা পরস্পরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ করার শক্তিটার কি নাম? সেই আকর্ষণ বল বা শক্তিটার নাম হচ্ছে মহাকর্ষ। ঠিক কিনা? বা গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক? দুটি পদার্থ, দুটি পদার্থের মৌলিক কণা পরস্পরকে আকর্ষণ করে যে বল দ্বারা, সেই বলটাকে বলা হয় মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই সম্পর্কে আমরা ক্লাস 11 এ পড়েছি, ঠিক আছে? একদম ঠিক। এবং এই মহাকর্ষ বল সৃষ্টি হয় যে ধর্মের জন্য, সেটা হচ্ছে ওই বস্তু বা পদার্থ দুটির ভরের জন্য। ওই বস্তু বা পদার্থ দুটির মধ্যে ভর আছে, তার জন্যই কিন্তু তাদের মধ্যে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা সৃষ্টি হয়। সেই সম্পর্কে আমাদের কোনো রকম ডাউট এখন নেই। ঠিক? একদম ঠিক। এরপর দেখা যাক, এই যে মহাকর্ষ বলের মতোই ঠিক তেমনই আমরা যখন দুটো ইলেকট্রনকে পাশাপাশি নিয়ে আসি, তখন তাদের মধ্যে বিকর্ষণ ধর্ম সৃষ্টি হয়। আবার যখন একটা ইলেকট্রন এবং একটা প্রোটনকে পাশাপাশি নিয়ে আসি, তখন এদের মধ্যে আকর্ষণ ধর্ম সৃষ্টি হয়। আর এই আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা জন্য সৃষ্টি হচ্ছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে বলা হয় তড়িৎ বল। কি বলা হয়? তড়িৎ বল বলা হয়। বুঝতে পেরেছো? হুম। দুটি ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এটা মাইনাস এটা মাইনাস পড়ে ভালো জানি, ঠিক আছে? দুটো হচ্ছে মাইনাস মাইনাস। দুটো ইলেকট্রনকে যখন আমরা পাশাপাশি নিয়ে আসি, তখন তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। এবং যখন আমরা একটা ইলেকট্রন এবং একটা প্রোটনকে পাশাপাশি নিয়ে আসি, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বা আকর্ষণ বলটাকে বলা হয় তড়িৎ বল। ঠিক আছে? কি বলা হয় এটাকে? তড়িৎ বল বলা হয়। আর এই তড়িৎ বল যে ধর্মের জন্য সৃষ্টি হয়, সেটা হচ্ছে এই কণা দুটির তড়িদাধান। কি? তড়িদাধানের জন্য। কি জন্য? তড়িদাধানের জন্য, বা যাকে শর্টকাটে বলা হয় আধান, বা ইংলিশে বলা হয় চার্জ। চার্জ বা আধান কি জিনিস সেই সম্পর্কে আমরা ছোট থেকে শুনে আসছি, ওই যে প্লাস মাইনাস এগুলো, ঠিক আছে? বাট এই সম্পর্কে আমরা প্রপারলি জানবো, ঠিক আছে? শুরু থেকে যখন শুরু করেছি তখন ভালো করে শুরুটা করি। ঠিক? একদম ঠিক। আর এই তড়িদাধান কিন্তু একটা ভৌত রাশি। কি? এটা একটা ভৌত রাশি। একে বলা হয় একটা স্কেলার রাশি, কারণ এই রাশির শুধু একটা মান আছে, কোনো দিক বা অভিমুখ নাই।
কি তড়িৎ ধান হচ্ছে একটা স্কেলার রাশি এবং এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এই তড়িৎ ধানের একক হচ্ছে কুলম্ব। কি হচ্ছে কুলম্ব, ঠিক আছে। এবং সিজিএস পদ্ধতিতে এই তড়িৎ ধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, ঠিক আছে। এবং আধানের মাত্রা হচ্ছে কি, এবং আধানের মাত্রা হচ্ছে আইটি। এবং 1 কুলম্ব সমান হচ্ছে আমাদের 3 × 10⁹ কুলম্ব, 3 × 10⁹ ইএসইউ বা স্টেট কুলম্ব। এই মানগুলো তোরা একটু মনে রাখিস, ঠিক আছে। এরপর আর কোনো সমস্যা হবে না। আর আমরা সবাই জানি যে তড়িৎধান, এই তড়িৎধান বা আধান বা চার্জ কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। সেই ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান কিভাবে প্রস্তুত করেছিলেন আমাদের বিজ্ঞানীরা, কিভাবে প্রমাণ করেছিলেন, সেই সম্পর্কে দুটো পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাগুলো ধ্যান দিয়ে পরিষ্কার করে বোঝো, আমি তোমাদেরকে কি করে বোঝাচ্ছি। ওকে, ঠিক আছে, চলো তাহলে এই তড়িৎধানের প্রকারভেদ সম্পর্কে জানা যাক। এই তড়িৎধান দুই প্রকারের হয়, একটা হচ্ছে ধনাত্মক, কি একটা হচ্ছে ধনাত্মক যাকে আমরা প্লাস বলি, একটা হচ্ছে ধনাত্মক, এবং আরেকটা হচ্ছে কি ঋণাত্মক আধান বা চার্জ। ঋণাত্মক, কতদিন ধরে আমি লিখি নাই, ঋণাত্মক আধান বা চার্জ, ঠিক আছে। ধনাত্মক ও ঋণাত্মক আধান বা চার্জ। পরীক্ষা নম্বর 1, প্রথম পরীক্ষা থেকে পরীক্ষা এ, ঠিক আছে, এই পরীক্ষাটা প্রথম করেন। তারা দেখেন যে দুটি কাঁচদণ্ড, এ একটি কাঁচদণ্ড আবার এ একটি কাঁচদণ্ড, দুটি কাঁচদণ্ডকে যদি আমরা, দুটি কাঁচদণ্ডের যে প্রান্ত আছে এই দুটি প্রান্তকে যদি আমরা রেশম দিয়ে ঘষি, তাহলে এই দুটি কাঁচের মধ্যে কি হবে, সম পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে, ঠিক কিনা? একদম ঠিক। এই কাঁচটাকেও আমরা রেশম দিয়ে ঘষছি, এই কাঁচটাকেও আমরা কি দিয়ে ঘষছি, রেশম, কি দিয়ে, রেশম দিয়ে ঘষছি। তাহলে এই এই জায়গাটা আর এই দিকে, এই দুটি বিন্দুর মধ্যে কি হবে, সম পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে। এরপর আমরা যদি এই দুটো কাঁচকে, দুটোর মধ্যে কি হচ্ছে, এটা প্লাস উৎপন্ন হচ্ছে, এইটাও প্লাস উৎপন্ন হচ্ছে, দুটাই হচ্ছে সমপরিমাণ তড়িৎ, এইটাও সমান তড়িৎ, এটাও সমান তড়িৎ, এটাও প্লাস, এটা প্লাস। এরপর আমরা যদি এই কাঁচের গ্লাসটাকে, এই কাঁচের দণ্ডটিকে যদি আমরা রশি দিয়ে এভাবে বেঁধে দিই, এরপর যদি আমরা এটা ঘুরান দিই, তাহলে দেখা যায় কি বলতো, যখন আমরা এই কাঁচ দণ্ড দুটিকে সামনাসামনি নিয়ে আসি তখন এরা অটোমেটিক দূরে সরে যাচ্ছে। কি হচ্ছে, এদের মধ্যে একটা বিকর্ষণ ধর্ম কাজ করছে। এটা হচ্ছে পরীক্ষা নাম্বার 1। মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, যখন দুটা বস্তুর মধ্যে সম পরিমাণ তড়িৎ থাকবে, সমধর্মী তড়িৎ থাকবে, এইটাও সেম তড়িৎ, এইটাও সেম তড়িৎ, তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ ধর্ম কাজ করবে নাই, তাদের মধ্যে সবসময় বিকর্ষণ ধর্ম কাজ করবে। এরপর পরীক্ষা নম্বর বি দ্বারা তারা দেখেন, পরীক্ষা বি একটা কি নিয়েছে, এরপর তারা নিয়েছে কি বলতো, একটা কি নিয়েছে দণ্ড দেখি, একটা নিয়েছে তোমার অ্যাভোনাইট, ঠিক আছে, একটা অ্যাভোনাইটের দণ্ড এবং একটা কাঁচের দণ্ড। এই অ্যাভোনাইট দণ্ডটাকে এবং কাঁচের দণ্ডটিকে যখন আমরা রেশম দিয়ে ঘষছি, এরপর যখন আমরা এটা রশ্মির সাহায্যে বেঁধে এইভাবে তুলে লটকে রাখছি, ঠিক আছে, তখন এদের মধ্যে কি হচ্ছে বলতো, তখন যেহেতু এদের মধ্যে বিপরীত ধর্মী আধান সৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাভোনাইটের দণ্ড, এটা হচ্ছে কি একটা কাঁচের দণ্ড। এখানে দুটো দণ্ড শ্যাম ছিল, এটাও কাঁচ ছিল, এটাও কাঁচ ছিল, আর এদের মধ্যে দুটোই ছিল কি, এটাও রেশম দিয়ে ঘষছিলাম, এটাই রেশম দিয়ে ঘষছিলাম। মানে এখানে সমধর্মিক এবং সমপরিমাণ তড়িৎ উৎপন্ন হচ্ছিল, তাই এদের মধ্যে কি করছিল, বিকর্ষণ ধর্ম কাজ করছিল, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দণ্ড দুটি পরিবর্তন করে দিয়েছি। পরীক্ষা নাম্বার বিতে দেখছি কি, একটা অ্যাভোনাইটের দণ্ড আর একটা কাঁচের দণ্ড। একটা অ্যাভোনাইট দণ্ডকে যখন আমরা রেশম দিয়ে ঘষছি এবং একটা কাঁচের দণ্ডকে যখন আমরা রেশম দিয়ে ঘষছি, তখন দেখা যাচ্ছে এদের মধ্যে একটা আকর্ষণ ধর্ম কাজ করছে। মানে এর থেকে পরিষ্কার বুঝতে পারছি যে দুটি সমধর্মী আধান পরস্পরকে কখনোই আকর্ষণ করে না, তারা সবসময় পরস্পরকে বিকর্ষণ করে। এবং দুটি আলাদা ধর্মী প্লাস মাইনাস, দুটি
অধর্মী, দুটি বিপরীতধর্মী আধান, দুটি বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। ঠিক, এটা এর পরীক্ষা দ্বারা তারা এটাই প্রমাণ করতে দেখান। ঠিক আছে, এবং তারা দেখান যে সমধর্মী দুটি আধান, ঠিক আছে, কি হচ্ছে বিজ্ঞানী, এরপর বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দুই তড়িৎ আধানের একটিকে ধনাত্মক আধান নাম দেন, একটি কি নাম দেন, একটিকে তোমার ধনাত্মক আধানের নাম দেন এবং আরেকটিকে তোমার ঋণাত্মক আধানের নাম দেন। ধনাত্মক হচ্ছে প্লাস, ঋণাত্মক হচ্ছে মাইনাস। ঠিক, আশা করি বুঝতে পেরেছিস। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তাহলে দেখা যাক যে কোনটা ধনাত্মক আর কোনটা ঋণাত্মক। আমরা কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে, এটা কি, এটা হচ্ছে আমাদের কাচদণ্ড। ওয়েট ওয়েট ওয়েট, ঠিক আছে, আমরা দেখছি টিন 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 টিন, বিরক্ত লাগছে নাকি? আরে ভাই, আমরা কাচদণ্ডকে যখন রেশম দিয়ে ঘষছি তখন কাচদণ্ডের মধ্যে যে আধান বা চার্জের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানাও। সেটা হচ্ছে আমাদের ধনাত্মক আধান। এবং একটি অ্যাবোনাইটকে আমরা যদি রেশম না দিয়ে যদি আমরা পশম দিয়ে কি দিয়ে পশম দিয়ে ঘষা দিই, তাহলে অ্যাবোনাইটের মধ্যে যে আধান উৎপন্ন হবে সেই আধানটা হচ্ছে ঋণাত্মক আধান। এবার সব থেকে বড় ডাউট এখানে এটা যে আমরা কি করে জানবো দাদা যে আমাদের কোন বস্তুটা দিয়ে কোন বস্তুটাকে ঘষলে কি রকম আধান সৃষ্টি হবে। এখানে আমরা এই কাঁচের দণ্ডটাকে রেশম দিয়ে ঘষছি, তার জন্য এর মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে। বাট আমরা যদি এই কাঁচ দণ্ডটাকে রেশম দিয়ে না ঘষে যদি আমরা পশম দিয়ে ঘষতাম, তাহলে কি এই কাঁচ দণ্ডের মধ্যে ধনাত্মক আধান উৎপন্ন হতো? তো একটা কথা বলি, হতো নাই, একদমই হতো নাই। ঠিক আছে, এটার জন্য একটা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাটার নাম হচ্ছে আমাদের স্থির তড়িৎ শ্রেণী। কি? স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণী স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী কি জিনিস সেই সম্পর্কে একটু ধ্যান দিয়ে বোঝো। আর আমি কি কি বলছি সেই সম্বন্ধে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বস্তুটাকে কোন বস্তু দিয়ে ঘষলে তার মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক আধান সৃষ্টি হবে। কি হচ্ছে, একটা তালিকা তৈরি করা হয়েছে। আরে ভাই, স্থির তড়িৎ, স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী কি জিনিস সেই সময় দেখো। দুটি বস্তুকে, একটি বস্তু আছে একটি বস্তুকে আছে, ঠিক আছে, দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করলে কোনটিতে, দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করলে, দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করলে কোনটিতে কি জাতীয় আধান সৃষ্টি হবে সেই সম্পর্কে একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাটার নাম হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। কি? স্থির তড়িৎ শ্রেণী। এবার সেই তালিকা সম্পর্কে জানা যাক। এই তালিকায় যে কোনো দুটিকে, ঠিক আছে, এই তালিকাটাকে বানানো হোক। এই যে তালিকা তৈরি করা হয়েছে, ঠিক আছে, স্থির তড়িৎ শ্রেণী বা তালিকাটি, এই তালিকায় যে কোনো দুটি বস্তুকে যদি পরস্পরের সঙ্গে ঘর্ষণ করানো হয়, তাহলে এই তালিকার প্রথম দিকে যে বস্তুটা থাকবে সেই বস্তুটা হবে ধনাত্মক আধান সৃষ্টি, এবং এই তালিকার মধ্যে সব থেকে শেষের দিকে যে বস্তুটা থাকবে সেই বস্তুটা হচ্ছে ঋণাত্মক আধান সৃষ্টি হবে ওর মধ্যে। ওকে, কিরকম সে সময় দেখো কি হয়েছে। যদি আমরা তালিকাটা বানাই তাহলে তোমরা ভালো করে পরিষ্কার বুঝতে পারবে। চিন্তার কোনো কারণ নেই, আরামসে বুঝতে পারবে। হ্যাভ এ রিল্যাক্স, ইউ ডোন্ট ফর মাইন্ড ইট, আরামসে বুঝতে পারবে। ঠিক আছে, চিন্তার কোনো এখানে কারণ নেই। এই যে তালিকা, এই তালিকাটা হচ্ছে, আরে না 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 না, হ্যাঁ ঠিক আছে, ওকে, চারটা না। এই তালিকাটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই তালিকাটা যদি মনে থাকে যায়, যার নাম হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী, তাহলে তোমরা যে কোনো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ হয় তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে যে কোন বস্তুর মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে আর কোন বস্তুর মধ্যে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। প্রথমে আছে আমাদের নাম্বার ওয়ানে আছে আমাদের পশম।
ঠিক আছে। নাম্বার 2 তে আমাদের কি আছে? নাম্বার 2 তে আছে আমাদের কাঁচ। নাম্বার 3 তে আছে আমাদের কাগজ। কি আছে আমাদের? কাগজ। আরে ভাই কাগজ। নাম্বার 3 তে আছে কাগজ, বাদ দাও, তোমার কোনো লাভ নাই। ঠিক আছে। নাম্বার 4 কে আছে? নাম্বার 4 তে আমাদের আছে রেশম। ঠিক আছে। নাম্বার 5 তে আমাদের কি আছে? নাম্বার 5 এ আছে আমাদের কাঠ। নাম্বার 6 এ আছে আমাদের মানব দেহ। কি দেহ? মানব দেহ, মানে আমাদের বডি। বাহ, আরে আমাদের দেহটাও দিয়ে দিয়েছে রে ভাই, সাবাস। 7 নাম্বার হচ্ছে ধাতব পদার্থ। ধাতব পদার্থ বলতে যা কিছু ধাতব পদার্থ রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে। ওকে। 8 নাম্বার হচ্ছে অ্যাবোনাইট। কি? অ্যাবোনাইট। ঠিক আছে। 9 নাম্বার হচ্ছে কি রে? 9 নাম্বার কি দিয়েছে? গালা। এটা আর কি রে বাপ, জানি না তো গালা কি জিনিস। গালা। 10 নাম্বার হচ্ছে আমাদের অ্যাম্বার। ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিং। 11 নম্বর কি আছে? 11 নম্বর আছে আমাদের রজন। রজন। 12 নম্বর কি আছে? 12 নম্বরে আছে আমাদের সেলুলয়েড। কি আছে আমাদের? সেলুলয়েড। এবার দেখো, দেখো ভাই, যদি আমরা এখানে একটা পশম নিই, আমরা যদি এখানে একটা পশম নিই এবং একটা কাঁচ, কি কাঁচ নিই, এবার যদি আমরা এখানে পশম আর কাঁচের মধ্যে ঘর্ষণ ঘটাই, এটা একটা পশম, এটা একটা কাঁচ। এবার যদি আমরা পশম আর কাঁচের মধ্যে ঘর্ষণ ঘটাই, তাহলে কোন বস্তুর মধ্যে কি জাতীয় আধান বা চার্জের সৃষ্টি হবে সেটা আমরা ক্লিয়ারলি এখানে বুঝতে পারছি আর বলতে পারবো, পরীক্ষাতে পরিষ্কার লিখতে পারবো। কিভাবে? দেখো ভাই, আমরা কি জানি স্থির তড়িতের শ্রেণী বলছে যে এই যে স্থির তড়িৎ শ্রেণী, স্থির তড়িৎ শ্রেণী বা তালিকাতে প্রথম যে বস্তুটা আছে তার মধ্যে সৃষ্টি হবে ধনাত্মক আধান, এবং দ্বিতীয় এবং পরে যে বস্তুটা আছে তার মধ্যে সৃষ্টি হবে ঋণাত্মক আধান। তাহলে এখানে পশম আর কাঁচ আছে, এই দুটা বস্তুর মধ্যে ঘষা করছি। এবার তোমরা বলো যে পশম আর কাঁচ এদের মধ্যে কে এগিয়ে আছে তালিকায়? সব থেকে প্রথম আছে পশম। তাহলে কাঁচের থেকে পশম এগিয়ে আছে, মানে পশমের মধ্যে সৃষ্টি হবে কি? ধনাত্মক আধান। আর কাঁচের মধ্যে সৃষ্টি হবে ঋণাত্মক আধান। ঠিক আছে। এবার আমরা যদি একটা পশম নিলাম, আমরা নিলাম একটা পশম এবং আরেকটা নিলাম কাঠ, নিলাম কাঠ। এবার পশম আর কাঠের মধ্যে যদি ঘর্ষণ ঘটানো হয় তাহলে কার মধ্যে কি তড়িৎ সৃষ্টি হবে, কার মধ্যে কি আধান সৃষ্টি হবে? অফকোর্স এখানেও পশমের মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে, কারণ এই তালিকায় সব থেকে আগে রয়েছে আমাদের পশম আর পরে রয়েছে আমাদের কাঠ। এরপর আমরা যদি একটা কাঁচ নিই, ঠিক আছে, এবং একটা কাঠ নিই, কি একটা কাঁচ আর একটা কাঠ, এই কাঁচ আর কাঠকে যদি আমরা ঘর্ষণ করে ঘষা দিই তাহলে অফকোর্স এখানে কাঠের মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে এবং সরি কাঁচের কি কাঁচ, ঠিক আছে, কাঁচের মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে এবং কাঠের মধ্যে ঋণাত্মক আধান সৃষ্টি হবে, কারণ কি আমাদের কাঁচটা তালিকায় এই কাঠের থেকে আগে আছে। ঠিক আছে। যদি আমরা এখানে যে কোনো দুটো বস্তু নিই তাহলে যে কোনো দুটো বস্তু নেওয়ার পর যে বস্তুটা আগে থাকবে, যে বস্তুটা তালিকার সামনের দিকে আছে, যে বস্তুটা তালিকায় আগের দিকে আছে, সেই বস্তুর মধ্যে সবসময় ধনাত্মক তড়িৎ বা ধনাত্মক আধান বা চার্জের সৃষ্টি হবে। ঠিক আছে। আশা করি তোরা বুঝতে পেরেছিস কোরকম সমস্যা এখানে নেয়। ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে আমরা একটি বস্তুকে যদি ভিন্ন ভিন্ন দুটি, আরে ভাই মুছে দিলাম, এটা কি ছিল? কাঁচ ছিল না? কাঁচ ছিল এটা, তারপর কি ছিল? এখানে কাগজ ছিল। আমরা যদি একটা বস্তুকে কি, আমরা যদি একটা বস্তুকে ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে ঘর্ষণ ঘটাই তাহলে সেই বস্তুর মধ্যে কি হবে? ভিন্ন ভিন্ন তড়িৎ আধান সৃষ্টি হতে পারে। যদি আমরা এখানে কি নিয়েছি, এটা হচ্ছে কাঁচ না, কাঁচ 2 নম্বরে আছে, এই কাগজের 3 নম্বরে। আমরা যদি একটা কাঁচ নিলাম, কি নিলাম? একটা কাঁচ নিলাম। এবার সেই কাঁচকে আমরা যদি পশম দিয়ে কি, কাঁচটা যদি আমরা যদি পশম দিয়ে ঘষা দিই তাহলে সেই কাঁচের মধ্যে কি হবে? ঋণাত্মক আধান সৃষ্টি হবে, কারণ পশম আছে, ফার্স্টে পশমের মধ্যে সৃষ্টি হবে কি? ধনাত্মক আধান, আর কাঁচের মধ্যে সৃষ্টি হবে ঋণাত্মক আধান। এরপর আমরা যদি সেম টু সেম কাঁচটাকে যদি আমরা কাগজ দিয়ে ঘষা দিই, কাগজ দিয়ে যদি আমরা ঘর্ষণ ঘটাই তাহলে কাঁচের মধ্যে কি সৃষ্টি হবে? ধনাত্মক আধান, কারণ কি কাগজের থেকে তালিকায় আগে আছে আমাদের এই কাঁচ। ঠিক বুঝতে পেরেছো?
যদি এর পরেও সমস্যা থাকে তো আমি তো আছি, ঠিক আছে, কোনো সমস্যার কথা এখানে চলবে নাই ছাড়া। ওকে, ওকে, এবার দেখা যাক একটা টপিক আছে যেটাতে বলছে বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ কেন বলছে সেই সম্পর্কে আবার জানা যাক। সেটাও খুবই ইন্টারেস্টিং, সেটাও খুবই সহজ, সেটা তোমরা হয়তো বলতে পারবে, বাট বলতে পারবে না আমি জানি, এখন বলতে পারবে না, বাট দুটো আউট বলার পরে অটোমেটিক তোমরা নিজেরাই বলবে। ওকে, কি হচ্ছে হেডিং হচ্ছে, আরে ভাই বিকর্ষণ, আকর্ষণ নাই, বিকর্ষণ বলছে এখানে, আকর্ষণী নাই বিকর্ষণী। কি? বিকর্ষণী তড়িৎ, বিকর্ষণী তড়িৎ গ্রস্ততার, বিকর্ষণী তড়িৎ গ্রস্ততার, বিকর্ষণী তড়িৎ গ্রস্ততার কি বলছে এখানে? হ্যাঁ, চূড়ান্ত প্রমাণ, শেষ প্রমাণ, চূড়ান্ত প্রমাণ, আসল প্রমাণ হচ্ছে আমাদের বিকর্ষণ ধর্ম। দেখো ভাই, আমরা মনে করে একটা তড়িৎগ্রস্ত বস্তু নিয়েছি, মানে কি এর মধ্যে তড়িৎগ্রস্ত একটা বস্তু, ঠিক আছে, এর মধ্যে কি তড়িৎ সৃষ্টি আছে। এবার সে এটা কি করেছে, আমরা একটা কোনো একটা বস্তু দিয়ে ঘষে নিয়ে এটাকে তড়িৎায়িত করেছে, মানে কি এই বস্তুর মধ্যে এখন তড়িৎগ্রস্ত হয়ে গেছে, এই বস্তুটা তড়িৎায়িত হয়ে আছে, এই বস্তুর মধ্যে তড়িৎগ্রস্ত সৃষ্টি হয়েছে। আবার সেই তড়িৎগ্রস্ত সৃষ্টিকে আমরা যদি একটা সেই তড়িৎগ্রস্ত বস্তুর সামনে যদি আমরা একটা অন্য ধর্মী কি হচ্ছে অন্য বিপরীত আধানযুক্ত একটা আলাদা তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে যায়, তাহলে তাদের মধ্যে কি হবে? আকর্ষণ কাজ করবে। এরপর আমরা যদি একটা সেই তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে এই সেম টু সেম এই তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আমরা যদি একটা বস্তু নিয়ে যাই, যে বস্তুর মধ্যে কোনো তড়িৎগ্রস্ত কোনো বিপরীত আধান কিছুই নাই, একটা নর্মাল বস্তু, এই বস্তুটা তড়িৎগ্রস্ত নেয়, তাও কিন্তু আমাদের এই বস্তুটাকে আকর্ষণ করবে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমাদের এই আকর্ষণ ধর্ম থেকে আমরা একটা বস্তু তড়িৎগ্রস্ত আছে কিনা সেটা বলতে পারবো না, ঠিক আছে। যে আমরা দুটো বস্তু নিলাম, সেই বস্তুটাকে পরস্পরকে আকর্ষণ করছে, মানে দুটা বস্তু কি আছে তড়িৎগ্রস্ত আছে, এটা আমরা কখনোই বলতে পারবো না। কারণ কি একটা বস্তু তড়িৎগ্রস্ত থাকে আর একটা বস্তু তড়িৎগ্রস্ত না থাকলে ওদের মধ্যে আকর্ষণ হয়, আবার দুটা বস্তু আকর্ষণ ধর্ম, দুটা বস্তুর মধ্যে তড়িৎগ্রস্ত থাকলেও তাদের মধ্যে আকর্ষণ হয়, ঠিক আছে। আকর্ষণ দুটা পদক্ষেপে হয়, মানে কি আমরা ঠিক মতো করে বলতে পারবো না যে দুটা বস্তুর মধ্যে কি আছে, এই দুটা বস্তুর মধ্যে কি বলে তড়িৎগ্রস্ত আছে কিনা, দুটা বস্তু তড়িৎগ্রস্ত আছে কিনা, দুটা বস্তু তড়িৎায়িত আছে কিনা, সেটা আমরা আকর্ষণ ধর্ম থেকে বলতে পারবো না। বাট আমরা যদি একটা বস্তু নিই এবং আরেকটা উল্টা অন্য একটা বস্তু নিই, ঠিক আছে, বা বলতে পারি, আবার বলছি দেখো, আমরা যদি দুটা বস্তু নিই আবার সেই বস্তুর মধ্যে যদি বিকর্ষণ ধর্ম কাজ করে, তাহলে আমরা বলতে পারি যে দুটা বস্তুই কিন্তু আমাদের তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে। তার জন্য বলা হচ্ছে যে বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। কারণ কি? কারণ দুটা বস্তুর মধ্যে বিকর্ষণ তখনই হয় যখন দুটা বস্তুই মাইনাস মাইনাস হয়, ঠিক কিনা? একদম ঠিক, ঠিক আছে, মানে বলতে পারে কি এটাও তড়িৎগ্রস্ত হয়ে আছে আর এটাও তড়িৎগ্রস্ত হয়ে আছে, তাই এদের মধ্যে বিকর্ষণ ধর্ম কাজ করছে। তার জন্য এখানে বলা হচ্ছে যে বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। আশা করি মোটামুটি ফার্স্ট যে ক্লাসটা আমরা নিলাম, ঠিক আছে, যে ভালো লেগেছে, ঠিক আছে। এর পরের দিনে আমরা আরো বেস্টলি ভালো করে জানবো। আর পরের দিনে আমার টপিক হচ্ছে ইলেকট্রনের তথ্যের প্রয়োগ, ইলেকট্রন তথ্যের প্রয়োগ, তারপরে আছে পরিবাহী অন্তরক ও অপরিবাহী, এই সম্বন্ধে কালকে প্রপারলি জানবো। আজকে আমরা করাতাম, বাট এতটা ক্লাস করাচ্ছি যে আগে আমি পুরো থকে গেছি, ঠিক আছে, তার জন্য আর দম শক্তি থাকছে না, এই ক্লাসটা এখানে শেষ করছি। কিন্তু হ্যাঁ, তোমরা বন্ধুদেরকে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। বাই।